নমস্কার সকলকে, ব্ল্যাকবোর্ড লার্নিংয়ে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভারতের নদ নদী ব্যবস্থার সিন্ধু ও গঙ্গা নদী। আজকে আলোচনা করব ব্রহ্মপুত্র ও দক্ষিণ ভারতের নদীসমূহ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা। এর উৎপত্তি এবং প্রবাহ দেখব আমরা। ব্রহ্মপুত্র নদী এটি বিশ্বের অন্যতম বৃহত্তম নদী, যেটি তিব্বতের মানস সরোবর হ্রদের নিকট কৈলাস পর্বতমালার চেমাইংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। পরীক্ষায় কোশ্চেন আসে কোথা থেকে উৎপন্ন হয়েছে, উত্তর হবে চেমাইংদুং হিমবাহ থেকে। তিব্বতে এই নদীকে বলা হয় সাংপো নদী। এটা কোশ্চেন আসে যে তিব্বতে এই নদীকে কী নদীতে বলা হয়, এটা হবে সাংপো নদী, যার অর্থ হচ্ছে পরিশোধক। এরপর রাঙ্গো সাংপো তিব্বতে এই সাংপো বা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়, যেটি একটি ডান তীরের অন্যতম উপনদী। কোশ্চেন আসে যে রাঙ্গো সাংপো তিব্বতের একটি উপনদী যেটা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। এটি চীনে ইয়ারলুং জাংবো নামে পরিচিত। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চীনে কী নামে পরিচিত? ইয়ারলুং জাংবো নামে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর মারিয়ামলা ব্রহ্মপুত্রকে মানস সরোবর হ্রদ থেকে পৃথক করেছে। এটি নামচা বারোয়ার নিকটে মধ্য হিমালয়ে একটি গভীর গিরিখাত কেটে একটি প্রবল ও গতিশীল নদীতে পরিণত হয়। এটি কি করেছে? নামচা বারোয়ার কাছে মধ্য হিমালয়ে একটি গভীর গিরিখাত তৈরি করে একে গতিশীল নদীতে রূপান্তরিত করে। যখন নিচের দিকে প্রবাহিত হয় এরপরে নাম নেয় কি দিহং এবং শিহং নামে, এবং এটি অরুণাচল প্রদেশের সাদিয়া শহরে পশ্চিমে ভারতে প্রবেশ করে। দক্ষিণ পশ্চিমের দিকে প্রবাহিত হয়ে এটি তার প্রধান বাম তীরবর্তী উপনদী দিবং বা শিকাং এবং লোহিত গ্রহণ করে। এরপর এটি ব্রহ্মপুত্র নামে পরিচিতি লাভ করে। ইম্পর্টেন্ট কি? দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এটি তার প্রধান বাম তীর উপনদী কি দিবং বা শিকাং এবং লোহিত নদী গ্রহণ করে। এরপর এটি ব্রহ্মপুত্র নাম ধারণ করে প্রবাহিত হতে থাকে। এই নদীপথে বহু দ্বীপ দেখা যায়, যেই দ্বীপের মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে মাজুলি নদীবাহিত দ্বীপ, যেটা বিশ্বের মধ্যে বৃহত্তম। এটা কোশ্চেন আসে। কোথায় অবস্থিত? এটি আসামে অবস্থিত এবং এটি ধুবড়ির নিকট বাংলাদেশে প্রবেশ করে এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এরপর বাংলাদেশের তিস্তা নদী ডান তীরে এসে মিলিত হয়। এরপর নদীটি যমুনা নামে পরিচিত হয়ে এবং পরে পদ্মার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তা আমরা এখানে দেখব চেমাইংদুং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। তিব্বতের নাম হয়েছে সাংপো। এরপর নামচা বারোয়া গিরিখাতের কাছে এটি গভীর গিরিখাত তৈরি করে এবং দিহং নাম নিয়ে প্রবাহিত থাকে এবং নাম নেয় ব্রহ্মপুত্র। এবং আসামে কী হয়েছে? মাজুলি দ্বীপ দেখা যায়, যেটা সবচেয়ে বৃহত্তম বড় বদ্বীপ এবং যমুনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এরপরে আমরা দেখব আসাম উপত্যকায় ব্রহ্মপুত্র এর উপনদীগুলো। আগে উপনদীগুলোর নামগুলো জেনে নিই। এর হচ্ছে বাম তীর উপনদী বা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। প্রথম হচ্ছে বুরহি দিয়ং, ধানসিঁড়ি, লোহিত। এরপর হচ্ছে ডান তীর উপনদী বা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। প্রথম হচ্ছে সুবর্ণশিরি, কামেং, মানস, সংকোষ। আসাম উপত্যকার মধ্যে 750 কিমি দীর্ঘ যাত্রায় ব্রহ্মপুত্র বহু উপনদী গ্রহণ করে। ব্রহ্মপুত্রের বন্যা, পথ পরিবর্তন, তীর ভাঙার জন্য সুপরিচিত। এর কারণগুলো কি কি? অধিকাংশ উপনদী বৃহৎ এবং ভারী বৃষ্টিপাতের কারণে প্রচুর পরিবহন করে। এবার উপনদীগুলো সম্পর্কে দেখব। প্রথম হচ্ছে সংকোষ নদী। সংকোষ নদী এটি ভুটানের উত্তরাংশ থেকে উৎপন্ন হয়ে আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা তৈরি করেছে। এটি কোশ্চেন আসে যে কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে একটি সীমানা তৈরি করেছে। এই নদীটি আসাম বাংলাদেশ সীমান্তের নিকট ব্রহ্মপুত্রে মিলিত হয়। পরের স্লাইডে দেখব তিস্তা নদী। তিস্তা নদী এটি ব্রহ্মপুত্রের পশ্চিমতম ডান তীরবর্তী উপনদী। এটি কাঞ্চনজঙ্ঘা থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। এই নদী দার্জিলিং পাহাড়ের একটি গভীর গিরিখাত তৈরি করে। এর গুরুত্বপূর্ণ উপনদীগুলো হচ্ছে রাংপো, রঙ্গিত, সেবক। কোশ্চেন আসে তিস্তা নদী সম্পর্কে। তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কাঞ্চনজঙ্ঘা থেকে। এর উপনদীগুলো হচ্ছে রাংপো, রঙ্গিত এবং সেবক। এই তিনটি ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তিস্তা নদীর গুরুত্ব বা তিস্তা নদী বিরোধ। এটা এবার আমরা দেখব তিস্তা নদীর গুরুত্ব। এটা প্রথম হচ্ছে বাংলাদেশের জন্য। 2013 সালে এশিয়ান ফাউন্ডেশন রিপোর্ট অনুযায়ী এর বন্যাপ্রবণ এলাকায় বাংলাদেশের মোট চাষযোগ্য জমি প্রায় 14% আচ্ছাদিত করে এবং প্রায় 73% মানুষ জীবিকার সঙ্গে যুক্ত থাকে। এটি পশ্চিমবঙ্গের জন্য একটি ইম্পর্টেন্ট, কারণ
তিস্তা উত্তরবঙ্গের জীবনরেখা এবং পশ্চিমবঙ্গে প্রায় 8 ডজন জেলা এই নদীর জলের উপর নির্ভরশীল। তিস্তা নদী বিরোধ। তিস্তা একটি 414 কিমি দীর্ঘ নদী, যা ভারত, পশ্চিমবঙ্গ, সিকিম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পৌঁছায়, যার কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জীবনরেখার এটি প্রধান নদী। এর কারণে ভারতের সাথে বাংলাদেশের এই তিস্তা নদীর জল বন্টন নিয়ে একটি বিরোধ সবসময় দেখা যায়। আমরা দেখব অন্যান্য উপনদীগুলো। অন্যান্য উপনদীগুলো কী কী? প্রথম হচ্ছে মানস। এটি ভুটান ও ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের পাদদেশীয় একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভুটানের মধ্যে দক্ষিণ পশ্চিম দিকে নিম্ন হিমালয় দুটি পর্বতশ্রেণীর মধ্যবর্তী ভি আকৃতির গিরিখাত দিয়ে প্রবাহিত হয়ে আসামের দক্ষিণ মধ্য প্রদেশে প্রবাহিত হয়। আমরা এখানে ইম্পর্টেন্ট কী পাবো? মানস নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? হিমালয়ের পাদদেশীয় একটি আন্তঃসীমান্ত নদী, ওটা ভুটান ও ভারতের মধ্যে। এটি একটি ইম্পর্টেন্ট, এটি একটি অ্যান্টিসিডেন্ট নদী। আগেই বলেছি অ্যান্টিসিডেন্ট কি, যেটা হিমালয় সৃষ্টির পূর্বে সৃষ্টি হয়েছে, সেগুলোই হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার, এবং সমভূমিতে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখব সুবর্ণশিরি। এটি তিব্বত থেকে উৎপন্ন হয়ে এবং এটি একটি অ্যান্টিসিডেন্ট নদী। এটি লক্ষ্মীপুরের নিকট ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। কোথা থেকে উৎপন্ন হয়েছে? তিব্বত থেকে। ইম্পর্টেন্ট। এটি হচ্ছে ব্রহ্মপুত্রের বৃহত্তম উপনদী। এরপর দেখব ধানসিঁড়ি। এটি নাগাল্যান্ডের লাইসাং পাহাড় থেকে উৎপন্ন হয়ে নাগাও দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। কোথা উৎপত্তি হয়েছে? লাইসাং থেকে। ইম্পর্টেন্ট ধানসিঁড়ি। এরপর হচ্ছে কালদান নদী। এটি মণিপুর ও মিজোরামের দক্ষিণাংশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এই নদীর উপর একটি জলবিদ্যুৎ প্রকল্পও রয়েছে। এরপর দেখব বারাক নদী। এটি নাগাল্যান্ডের মাউন্ট জাপোভিন থেকে উৎপন্ন হয়ে মণিপুরে প্রবাহিত হয়েছে। মৌসিনরাম ও চেরাপুঞ্জি এই নদীর অববাহিকায় অবস্থিত, যেখানে বিশ্বের বৃহত্তম সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা যায়। এটা ইম্পর্টেন্ট। কোন নদীর তীরে মৌসিনরাম ও চেরাপুঞ্জি অবস্থিত? সেটা হচ্ছে তাহলে বরাক নদীর উপরে। এটি ইম্পর্টেন্ট। রঙ্গিত নদী জলক্রীড়া বা রাফটিংয়ের জন্য বিশ্ববিখ্যাত। এটি সিকিমের উৎপন্ন হয়েছে এবং এতে বহু দ্রুত স্রোত বা র্যাপিড স্রোত দেখা যায়। এটি ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা দেখছিলাম হিমালয় থেকে সৃষ্ট নদীগুলো। এবার আমরা দেখব উপদ্বীপীয় নদীসমূহ বা সাউথ ইন্ডিয়ান রিভারগুলো। সেই সাউথ ইন্ডিয়ান রিভারগুলোর মধ্যে প্রথম নদী হচ্ছে মহানদী, যার দৈর্ঘ্য হচ্ছে 851 কিলোমিটার। মহানদী ছত্তিশগড়ের রায়পুর জেলার শিহরা অঞ্চলের নিকট উৎপন্ন হয়েছে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? শিহরার নিকট। কোথায়? ছত্তিশগড়ে। ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি প্রায় 1,42,000 বর্গ কিলোমিটার এর অববাহিকা রয়েছে এবং এর মোট দৈর্ঘ্য হচ্ছে 851 কিমি। নদীটি ছত্তিশগড় এবং উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে যদি কোশ্চেন আসে কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে হবে ছত্তিশগড় এবং উড়িষ্যা। এর প্রধান উপনদী হচ্ছে শিওনাথ, মান্ডো, ইভ, তেল, অঙ্ক, জঙ্ক, হাসদেও। এর উপরে দীর্ঘতম বাঁধ কি? হীরাকুদ বাঁধ রয়েছে। এই নদীর উপরেই অবস্থিত। এরপরে দেখব গোদাবরী। গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয়। এটি একটি উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। এটি মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। গোদাবরী অববাহিকা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ জুড়ে বিস্তৃত। কোন কোন রাজ্যের উপর দিয়ে দেখা যাচ্ছে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ জুড়ে প্রবাহিত হয়েছে। এর প্রধান উপনদীগুলো হলো পেনগঙ্গা, ইন্দ্রাবতী, প্রাণহিতা, মঞ্জিরা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, পারবারা। এইগুলো। এটি কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামের জন্য বিশ্ববিখ্যাত। পোলাভারামের দক্ষিণে নিম্নপ্রবাহে এটি ভারী বন্যার জন্য সম্মুখীন হয় এবং একটি সুন্দর গিরিখাত তৈরি করেছে। এটি শুধুমাত্র ডেল্টা অঞ্চলে নৌ পরিবহনের জন্যই উপযোগী। রাজমুন্দ্রির পরে নদীটি কয়েকটি শাখায় বিভক্ত হয়ে একটি বৃহৎ লোবার টাইপ ডেল্টা তৈরি করেছে। লোবার টাইপ ডেল্টা হচ্ছে পাখির পায়ের মতন, এরকম হচ্ছে ডেল্টা তৈরি করেছে। এটা হচ্ছে লোবার টাইপ। গোদাবরীর ডেল্টা ম্যানগ্রোভ এবং কলেরু হ্রদের মতো লেগুনের সাথে যুক্ত। তাহলে গোদাবরী সম্পর্কে কী হচ্ছে? গোদাবরীকে দক্ষিণগঙ্গা বা বৃদ্ধগঙ্গা বলা হয়। এর উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলার মধ্যে ত্রিম্বকেশ্বর থেকে। কোথা থেকে প্রবাহিত হয়েছে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এইগুলো। এর উপনদী কী কী? পেনগঙ্গা, ইন্দ্রাবতী, প্রাণহিতা, মঞ্জিরা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, পারভারা। এইগুলো ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলোই। নেক্সট। এরপরে দেখব কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী এর দৈর্ঘ্য হচ্ছে 1401 কিলোমিটার। এটি দ্বিতীয় বৃহত্তম পূর্বমুখী উপদ্বীপীয় নদী, যা সহ্যাদ্রি পর্বতমালার মহাবলেশ্বরের নিকট উৎপন্ন হয়েছে। নদী অববাহিকা মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে বিস্তৃত। এর প্রধান উপনদীগুলো হলো কোয়না, তুঙ্গাভদ্র, ভীমা, মালপ্রভা, ঘটপ্রভা, মুসি, দুধগঙ্গা।
সমস্ত প্রধান উপনদীগুলি গভীর খাতে প্রবাহিত হয় এবং বর্ষাকালে বন্যা হয়। দুধগঙ্গা, শ্রীসাইলাম, ঘটপ্রভা জলবিদ্যুৎ প্রকল্প, নাগার্জুন সাগর বাঁধ এই নদী অববাহিকায় অবস্থিত। এটা ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্ট কী পাচ্ছি? সহ্যাদ্রি পর্বতমালা মহাবালেশ্বরের নিকট উৎপন্ন হয়েছে। কোথা থেকে প্রবাহিত হচ্ছে? মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এর প্রধান উপনদীগুলি কি? কোয়না, তুঙ্গাভদ্র, ভীমা, মালপ্রভা, ঘটপ্রভা, মুসি, দুধগঙ্গা। আর এর উপরে রয়েছে দুধগঙ্গা, শ্রীসাইলাম, ঘটপ্রভা জলবিদ্যুৎ প্রকল্প এবং নাগার্জুন সাগর বাঁধ রয়েছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখব কাবেরী নদী। কাবেরী দৈর্ঘ্য হচ্ছে 800 কিলোমিটার। কাবেরীকে যা দক্ষিণের গঙ্গা বলা হয়, বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বলা হচ্ছে গোদাবরীকে, আর এটা হচ্ছে দক্ষিণের গঙ্গা বলেছে। দক্ষিণ ভারতের সবচেয়ে পবিত্র নদী এবং এটা চতুর্থ বৃহত্তম নদী। এটি কর্ণাটকের কোডাগু জেলার ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। পরীক্ষার কোশ্চেন আসে কোথা থেকে উৎপন্ন হয়েছে, তাহলে উত্তর হবে কর্ণাটকের কোডাগু জেলার ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। উচ্চ অববাহিকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টিপাত পায় এবং নিম্ন অববাহিকায় উত্তর পূর্ব মৌসুমী বৃষ্টিপাত পায়, যার ফলে নদী সারা বছর প্রবাহিত হয়, বা পার্নিয়াল রিভার, যেটাতে সারা বছর জল থাকে। এটি তামিলনাড়ুর থাঞ্জাভুরের নিকট ত্রিভুজাকার ডেল্টা তৈরি করে। প্রধান উপনদীগুলো হলো হারেঙ্গি, হেমাবতী, শিমসা, আর্কাবতী, লক্ষণতীর্থ, কাপিনী, আম্রাবতী, ভাবিনী। মান্ড জেলার এর দুটি দ্বীপ সৃষ্টি করে, শ্রীরঙ্গপত্তম এবং শিবসমুদ্রম। কাবেরী নদী কর্ণাটকের কোডাগু জেলা থেকে উৎপন্ন হয়ে তামিলনাড়ুতে প্রবাহিত হয়ে পুষ্পহারে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তামিলনাড়ুর কেরালা, কর্ণাটক, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে কাবেরী অববাহিকা অন্তর্গত। এই নদীটি দীর্ঘদিন ধরে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে বিরোধ সৃষ্টি করে চলেছে। এটা ইম্পর্টেন্ট। এতক্ষণ দেখছিলাম পূর্ববাহিনী নদীগুলো, এবার দেখব পশ্চিমমুখী প্রধান নদীগুলো। তার মধ্যে হচ্ছে নর্মদা, তাপি এবং লুনি। প্রথম হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী 1312 কিলোমিটার দীর্ঘ। এটি সমস্ত পশ্চিমের নদীর মধ্যে বৃহত্তম নদী। এটি মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমির পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমির পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে। এটি সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী রিফ্ট উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে রিফ্ট ভ্যালি, এই দুটো, আর এর মিডিল থেকে প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে নর্মদা। জব্বলপুরের নিকট মার্বেল শিলা বা ধোঁয়াতর জলপ্রপাত সৃষ্টি করে। এটি 27 কিমি দীর্ঘ মোহনা তৈরি করে ভরুচের দক্ষিণে আরব সাগরে পতিত হয়েছে। সর্দার সরোবর বাঁধ এই নদীর উপরই নির্মিত হয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন নদীর তীরে সর্দার সরোবর বাঁধ তৈরি হয়েছে? এবং স্ট্যাচু অফ ইউনিটিও এর উপরেই আছে। এর প্রধান উপনদীগুলো হলো হিরন, অরসাং, বার্না, কোলার, বাঞ্জার, তাওয়া, কুন্ডি প্রভৃতি। এটাও ইম্পর্টেন্ট। এরপরে দেখব তাপি নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 724 কিলোমিটার। তাপি নদীকে নর্মদার যমজ বা সহচর বলা হয়। এটি মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই থেকে উৎপন্ন হয়েছে। এটি দ্বিতীয় বৃহত্তম পশ্চিমমুখী নদী। এটিও প্রবাহিত হয়েছে কীরকম? এরকম রিফ্ট ভ্যালির মধ্য দিয়েই নর্মদার পাশাপাশি প্রবাহিত হয়েছে। এটি রিফ্ট উপত্যকার মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে, খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে। উকাই প্রকল্প, তাওয়া নদী উপত্যকা প্রকল্প, কাকড়াপুর বাঁধ এই নদীর অবস্থিত। সহ্যাদ্রি পর্বতমালায় তাপি নদীর দক্ষিণে গুজরাট ও মহারাষ্ট্রের সীমান্তে কাছে শুরু হয়েছে। এর প্রধান উপনদীগুলো হচ্ছে সুকি, অরুণাবতী, মোনা, আম্রাবতী, পূর্ণা, সিপনা প্রভৃতি। এরপরে দেখব কি লুনি নদী। এটি আরাবল্লী পর্বতমালার পুষ্কর উপত্যকার নিকটে সরস্বতী ও সবরমতী নামে দুটি শাখা থেকে উৎপন্ন হয়েছে। গোবিন্দগড়ে মিলিত হয়ে লুনি নামে পরিচিত হয়েছে। এটি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তালোয়ারা পর্যন্ত গিয়ে দক্ষিণ পশ্চিম দিকে মোড় নিয়ে কচ্ছের রানে পতিত হয়েছে। এটি আরাবল্লীর পশ্চিমে রাজস্থানের বৃহত্তম নদী ব্যবস্থা। বাল্টোরার নিচে এর জল লবণাক্ত। এটি একটি লবণাক্ত এবং ঋতুভিত্তিক নদী, লুনি নদী। নেক্সট, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট অন্যান্য নদীগুলো। প্রথম হচ্ছে কালী নদী। শুধু এইগুলো সম্পর্কে নামগুলো জানবো, কোথা থেকে উৎপত্তি হয়েছে, একটি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখবো। এটি উৎপত্তি হয়েছে কর্ণাটকের পশ্চিমঘাট থেকে উৎপন্ন হয়েছে। এটি খাড়ার মতো আকারে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। ম্যাঙ্গানিজ দূষণের কারণে এটি দূষিত হয়েছে। এটা ইম্পর্টেন্ট যে কর্ণাটকের একটি নদী হচ্ছে কালী নদী, এবং কী দূষণের জন্য? কারণ হচ্ছে ম্যাঙ্গানিজ দূষণের জন্য। মাহি নদী, এটি মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে, পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে। এটি রাজস্থান ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এটাও ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। মাহি নদী। এরপর হচ্ছে বেদবতী নদী। এটি তুঙ্গাভদ্র নদীর উপনদী এবং হাগরি নামেও পরিচিত। এটি পশ্চিমঘাটের বাবুদানগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়ে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে প্রবাহিত হয়েছে। এরপর হচ্ছে মিঠি নদী। এটি মুম্বাইয়ের বিহার হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। এটি বর্ষাকালে প্রবাহিত হয়ে মহিম উপসাগরের নিকট আরব সাগরে পতিত হয়েছে। এটাও ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে।
নেক্সট এবার কিছু কিছু ইম্পর্টেন্ট আরও রিভারগুলো দেখবো, ছোটো ছোটো, যেগুলো হচ্ছে সেক্রুজি, যেটি হচ্ছে গুজরাটের আমরোলি জেলার ডালখাওয়া অঞ্চলের নিকট উৎপন্ন হয়েছে। ভদ্রা রাজকোট জেলার আনিয়ালি গ্রামের নিকট উৎপন্ন হয়ে লাক্কাভলি বাঁধ নির্মিত করেছে। এই লাক্কাভলি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, সেটা হবে ভদ্রা নদীর তীরে। এটা আসে। ধাঁধার পঞ্চমহল জেলার ঘান্তার গ্রামের নিকট উৎপন্ন হয়েছে। সাবরমতী রাজস্থানের আরাবল্লী থেকে উৎপন্ন হয়েছে। এটা কোশ্চেন ইম্পর্টেন্ট। বৈতারণা মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। সরাবতী ইম্পর্টেন্ট রিভার কর্ণাটকের শিমোগা জেলার থেকে উৎপন্ন হয়েছে। জগ জলপ্রপাত এই নদীর তীরে অবস্থিত। মান্ডবী গোয়ার জীবনরেখার নামে পরিচিত, ইম্পর্টেন্ট রিভার। জুয়ারি গোয়ার বৃহত্তম নদী, পশ্চিমঘাটের হেমাদ বার্সেম থেকে উৎপন্ন হয়েছে। ভরতপুঝা কেরলার দীর্ঘতম নদী, পন্নানী নামেও পরিচিত, এটা ইম্পর্টেন্ট রিভার। পেরিয়ার একটি ইম্পর্টেন্ট রিভার, যেটা মনে রাখতে হবে। কেরালার দ্বিতীয় বৃহত্তম নদী। ইডুক্কি বাঁধ এর উপর রয়েছে। এটা কোশ্চেন আসে যে ইডুক্কি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে পাম্বা কেরালার নদী, 177 কিমি প্রবাহিত হয়ে ভেম্বনাদ হ্রদে পতিত হয়েছে। যে নদীগুলো দাগ দিলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এবার দেখব পূর্বমুখী ছোটো ছোটো নদীগুলো। প্রথম হচ্ছে সুবর্ণরেখা, রাঁচি মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমের উড়িষ্যা ও সীমানার গঠন করেছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। প্রাচ্য ব্রাহ্মণী নদী দক্ষিণ কোয়েল ও শঙ্খ নদীর মিলনে গঠিত হয়েছে। পেন্নার নদী কর্ণাটকের নন্দীদুর্গ পাহাড় থেকে উৎপন্ন হয়ে উত্তরমুখী প্রবাহিত হয়ে এবং মোহনা তৈরি করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বৈতরণী নদী উড়িষ্যার কেন্দুঝাড় পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বংশধারা উড়িষ্যার দক্ষিণ অংশ থেকে উৎপন্ন হয়ে মোহনায় তৈরি করেছে। পালার কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাম্রপর্ণী পশ্চিমঘাট থেকে উৎপন্ন হয়ে মান্নান উপসাগরে পতিত হয়েছে। বাইগাই বরুসার পাহাড়ের পূর্ব ঢাল থেকে উৎপন্ন হয়ে মাঝে মাঝে শুষ্ক হয়ে পুনরায় দৃশ্যমান হয়েছে। এই বৈগাইটা ইম্পর্টেন্ট। কী ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিচ্ছি, সুবর্ণরেখা ইম্পর্টেন্ট, ব্রাহ্মণী ইম্পর্টেন্ট, পেন্নারি ইম্পর্টেন্ট, বৈতরণী ইম্পর্টেন্ট, আর বৈগাই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে মনে রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই নোটটি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, সেখানে পিডিএফ আকারে দেওয়া আছে। ধন্যবাদ।